তেহরান সময় রাত 3:30 দিকে হয়েছিল। প্রথমে মনে হয়েছিল যে মেঘ ডাকছে কিংবা মেঘের শব্দ। বাইরে যাওয়ার পরে দেখলাম যে না, আহ, আকাশ অনেক পরিষ্কার, মানে মেঘের কোনো চিহ্নই নাই। আসলে বিশ্বাসই করতে পারিনি যে এরকম ভাবে হঠাৎ করে হামলা করবে, কারণ আমরা সবসময় দেখে আসছি যে হামলা করার পূর্বে একটা পূর্বাভাস দেয় কিংবা আহ, হুঁশিয়ার দেয় আক্রমণ করা পড়বে, কিন্তু এটা কোনো রকমের পূর্ব পরিকল্পনা ছাড়া, কোনো রকমের কোনো রকমের পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে হামলাটা হয়েছিল। আর সে সময় আসলে কেউ বিশ্বাস করতে পারেনি। তারপর যখন দেখলাম যে পরপর এরকম হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, কামানের আওয়াজ, মিসাইলের আওয়াজ পাওয়া যাচ্ছে, পরে আর কি ইরানিরা তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বললো যে আসলে এটা ইসরায়েল হামলা করেছে। সেই সময়টাতে আসলে বিশ্বাস করতে পারছিলাম না, অন্য রকমের বিকট শব্দ। আসলে সেরকম অভিজ্ঞতা কখনোই ছিল না, যুদ্ধের অভিজ্ঞতা কিংবা কামান বারুদের অভিজ্ঞতা, মিসাইলের অভিজ্ঞতা কখনোই আর কি ছিল না। সেক্ষেত্রে প্রচন্ড আর কি ভয় পেয়েছিলাম। হামলাটা হয়েছিল গত বৃহস্পতিবার, অর্থাৎ এই বৃহস্পতিবার না, গত সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের রাতে। তো হামলার সময় সাধারণত আমরা হলেই ছিলাম। আমাদের এই সময়টা ছিল যে আমাদের ক্লাস শেষ হয়ে গেছিল, 2 সপ্তাহ পরে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ছিল। সেই সময়টা আর কি অনেকে বাসায় চলে গেছিল পরীক্ষার আগে, কারণ 2 সপ্তাহ আর কি ছুটি থাকে পরীক্ষার আগে। তো অনেকে হলে ছিল, আমিও সেই সময় আর কি হলে ছিলাম, পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম। ফাইনাল পরীক্ষার সাথে সাথে আমি থিসিসের আমার কাজ করছিলাম। তো হামলা হওয়ার পরের দিনেই অনেকে যখন শিওর হলো যে এটা হচ্ছে একটা ইসরায়েলের হামলা, অতর্কিত হামলা, তো অনেকে যে যার মতো বাসায় চলে গেছিল, বিশেষ করে ইরানিরা। আর আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে রুমেই আজকে ছিলাম, হোস্টেলেই ছিলাম। আসলে সেভাবে কোথাও কিভাবে যাবো কি করবো কোনো পরিকল্পনা ছিল না। তো এভাবেই আর কি 3-4 দিন আর কি কেটে গেল, হলে বসেই কেটে গেল। প্রতিদিন রাত দিন সবসময় আর কি মিসাইল হামলা, ড্রোন হামলা, বিভিন্ন রকমের হামলা, এভাবেই চলে গেল। কিন্তু যখন যেদিন আমি তেহরান ত্যাগ করি, সেই দিন তার আগের দিন বিকেলে আর কি, আমি যে এলাকাটায় থাকি সেটা হচ্ছে একটা 3 নম্বর এলাকা। তো ওখানে আর কি দেখলাম হঠাৎ ইরানের টিভি চ্যানেলে দেখাচ্ছে যে ওই জায়গাটা 3 নম্বর এলাকা খালি করতে বলা হয়েছে। এই সময়টা প্রচন্ড ভয় পায়। এর আগে এত হামলা হয়েছে, তারপরে কোনোভাবে বলেনি কোনো জায়গাতে যে এই জায়গাটা খালি করেন, কিন্তু যখন শুনলাম যে 3 নম্বর এরিয়া খালি করতে হবে, প্রচন্ড ভাবে ভয় পায়। আমি আসলে কি করবো বুঝতে পারিনি। এই সংবাদের 1 ঘন্টা পরে বিকট শব্দ, মানে অন্যরকম, মানে মনে হলো যে সবকিছু ভেঙে পড়ে যাবে। তো তারপরে দেখলাম যে ইরানের যে স্টেট ব্রডকাস্ট আছে, যেটা ওখানে হামলা হয়েছে, ওটাও 3 নম্বর এরিয়াতে। আর এই জন্য 3 নম্বর এরিয়াটা মূলত খালি করতে বলা হচ্ছিল বারবার, যে ওখানে হামলা হবে এরকম একটা পূর্বাভাস পাওয়া গেছিল। তো সেই দিন আমি আর কোনোভাবেই হোস্টেলে থাকতে পারছিলাম না। হামলার পরেও মানে 4 রাত হোস্টেলেই ছিলাম আর কি, শব্দ শুনতাম, রাত্রে ঘুমাইতাম এভাবে। কিন্তু সেই রাতে কোনোভাবেই পারছিলাম না। আমি সেই রাতে মানে শুধু একটা, মানে আমার যে কাঁধের যে ব্যাগ আছে, স্কুল ব্যাগ যেটাকে বলে, ওইটা আমি ঘাড়ে নিয়ে মানে সরাসরি পায়ে হেঁটে সেভারতে, মানে সরি, বাংলাদেশ এম্বাসির দিকে আমি দৌড়াতে থাকি। গাড়ি পাচ্ছিলাম না, পুরো তেহরান একদম ফাঁকা, জনশূন্য। আর বাংলাদেশ এম্বাসি যেটা আছে তেহরানে, সেটা হচ্ছে 6 নম্বর এরিয়াতে। তো আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পরে আমি রাতটা মানে সেফারতে এম্বাসিতে যোগাযোগ করলে এম্বাসি আমাকে একটা কর্মচারীর বাসায়, যে এম্বাসিতেই কাজ করে, ওনার বাসাতে রাত্রেবেলা থাকার ব্যবস্থা করে দেন। আমার সঙ্গে আমার এক ইরানি বান্ধবী ছিল, কারণ আমার প্ল্যান ছিল যে আমি যদি তেহরান যদি খালি করতে বলে, সেক্ষেত্রে আমি ওর সঙ্গে ওর বাসায় চলে যাব, বর্তমানে আমি যেখানে এখন আছি। তো আমি তাকে নিয়ে আর কি ওনার বাসায় রাতটা কাটাই। তারপরের দিনে আমি সরাসরি আবার স্বাভাবিক করে সকালবেলাতে আমি আবার হোস্টেলে আসি। হোস্টেলে আসার পরে আমার বান্ধবী টিকিট কেটে রেখেছিল। ওর বাসাটা আপনার দক্ষিণ পশ্চিম ইরানে, তুরস্কের বর্ডারে। এটাকে বলে ওয়েস্ট আজারবাইজান প্রভিন্স, যার রাজধানী উরুমিয়া। তো ওখানকার টিকিট, তো আমরা সরাসরি সকাল 10টার বাস ছিল পরের দিন। আমি একটা মানে কোনো রকম একটা লাগেজ, মানে কোনো 2-4টা কাপড় চোপড় নিয়ে আর কি ওর সঙ্গে আর কি উরুমের উদ্দেশ্যে রওনা দিই। রাত 11টার দিকে আমি মানে উরুমিয়াতে, মানে ওর বাসাতে পৌঁছাই। হ্যাঁ, এখন বর্তমানে আমি উরুমিয়াতে আছি, আমার বান্ধবীর বাসাতে আছি। আমি আসার আগ দিয়ে সেফারাতে, মানে বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করেছি যে এই মুহূর্তে আর কি কি করা যায়, কি করণীয়। বাংলাদেশ এম্বাসি আমাকে যেটা আশ্বাস দিয়েছিল, বলেছিল যে এখন আপনাদের প্রধান কাজ একটা নির্দিষ্ট নিরাপত্তা জায়গাতে আশ্রয় গ্রহণ করা। আমাদের অ্যাম্বাসেডর স্যার তুরস্কে যোগাযোগ করছে। তুরস্কের যদি সরকার অনুমতি দেয় ভিসার, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ভিসা দিব, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ভিসা প্রোভাইড করা হবে, আর আপনারা সেক্ষেত্রে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে ফিরে যেতে পারবেন।